কেমন লাগছে বাইরের দৃশ্যাবলী প্লিজ কমেন্ট করে জানাবেন। একটা অনবদ্য অসাধারণ দুর্দান্ত ট্রেন জার্নি করছি আমি লন্ডনের কিংস ক্রস থেকে এডিনবরা অবধি। বাইরের দৃশ্য দেখে চোখ সত্যিই জুড়িয়ে যাচ্ছে। আর আজকে আকাশে মেঘ নেই, আকাশটা দারুণ নীল, দেখতেই পাচ্ছেন। গুড মর্নিং ফ্রম লন্ডন। আজকে 3 অক্টোবর 2024, এখন বাজে সকাল 7:15। আমি রয়েছি কিংস ক্রস সেন্ট প্যানক্রাস স্টেশনের কাছেই। আমার হোস্টেল থেকে চেক আউট করে বেরুলাম। আজকে এখান থেকে ট্রেন নিয়ে আমি যাব এডিনবরা। 8:30টায় ট্রেন এডিনবরা পৌঁছাবে ওই 1:15 নাগাদ। যারা আমাদের ইউকে সিরিজের ভিডিও দেখছেন না, আগের ভিডিওগুলো দেখেননি, তাদেরকে একান্ত অনুরোধ, প্লিজ দেখে নিন আমাদের লন্ডনের জার্নি। আমি একাই এসেছি, পৃথ্বীজিৎ আসতে পারেনি, ওর ভিসা হয়নি বলে। সেই সব গল্পের আগের পর্বগুলোতে আমি করেছি আপনাদের সঙ্গে। আজকে সেন্ট প্যানক্রাস থেকে ট্রেন নিয়ে তো যাচ্ছি এডিনবরা পৌঁছে এডিনবরা ঘুরবো, তারপর সন্ধেবেলা একজনের বাড়িতে গিয়ে থাকবো। এই সব কিছু থাকবে এই ভিডিওতে। এখন 7:15 বাজে, একটু খেয়ে নিতে হবে, কারণ ট্রেনে উঠে পড়লে অনেক কস্টলি ট্রেনের খাবার। আমি ব্রেকফাস্টের জন্য এই দোকানটায় এলাম। এখানে রেডিমেড স্যান্ডউইচ রয়েছে, ওই একটা কিছু নিয়ে নেব, সেটাই ট্রেনে খেতে যাবো, বা এখানেই খেয়ে নেবো, খিদে পেয়ে গেছে। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এক্সপ্লোরার শিবাজির আরেকটা নতুন ভিডিওতে। এই স্যান্ডউইচটা এখানে বসে খেলে 6 পাউন্ড। এখানে যখন আপনি খরচা করবেন, যদি বারবার পাউন্ড থেকে টাকায় কনভার্ট করে খরচা করেন, তাহলে মাথা খারাপ হয়ে যাবে, সেটা না করাই ভালো। আমি প্রথম দিন ওরকম ভাবছিলাম, দ্বিতীয় দিন থেকে সেট হয়ে গেছে, এখন আর কনভার্ট করছি না, এখন যেটা দরকার কিনে নিচ্ছি। এই যে ডিম সিদ্ধ আর স্যান্ডউইচ পড়লো 9 টাকা, 9 পাউন্ড। এই দোকানটা একটু কস্টলি, 6 পাউন্ডে ভালো ব্রেকফাস্ট হয়ে যায়, 3 পাউন্ড বেশি লাগে। এখন পাশে এটাই আছে, মানে আরও অনেক আছে, এটাতে আমি আগের দিন খেয়েছিলাম, ভালোই, এখানেই খেয়ে নিই। ডিম সিদ্ধর মতোই খেতে, এমন নয় যে লন্ডনে ডিম সিদ্ধ খাচ্ছি বলে একটু আলাদা হবে, এটা ঠান্ডা। এই হচ্ছে স্যান্ডউইচ, 4টে পাউরুটি রয়েছে। ঠিক এটা খেয়ে নিলে একদম দুপুর অবধি আর খিদে পাবে না। আজকে আকাশ অপেক্ষাকৃত অনেক পরিষ্কার, রোদ উঠবে আজকে, ফোরকাস্ট তাই, ভালো ওয়েদার থাকবে লন্ডনে। এডিনবরাতে আজকে ভালো ওয়েদার, কালকেও ভালো ওয়েদার। কালকে আমি হাইল্যান্ড ট্যুর করতে যাব, কিন্তু পরশু থেকে আবার বৃষ্টি আছে। আমাকে জল ভরতে হবে, হস্টেল থেকে বেরিয়ে এসেছি জল রিফিল না করেই, বাইরে থেকে জল কেনা মানে আবার 2 পাউন্ড যাবে। আবার হস্টেলে ঢুকবো, জল ভরবো, তারপর স্টেশনে যাব। জলটা নিচের তলায় হস্টেলের। আচ্ছা, হস্টেলের ব্যাপারটা বলি। হস্টেলের প্রথম ভিডিওতে বলেছি আমি, এখানে না প্রথম দিন আমার সঙ্গে ছিল আরও 3 জন, দ্বিতীয় দিন 5 জন, আর গতকাল ছিল আবার 3 জন। আমি ভারতেও হস্টেলে থেকেছি, সেখানে সবাই খুব সোশ্যাল, একে অপরকে হাই হ্যালো তো পরেই, তার সঙ্গে আরও অনেক গল্প করে। এখানে কিন্তু হাই হ্যালোরও সিন নেই, কেউ কারোর সঙ্গে কোনো কথা বলে না, এবং কীরকম গোমরা মুখে নিজের মতো থাকে মোবাইল নিয়ে। তো আমি একটা চাইনিজ মেয়ে ছিল, তার সঙ্গে খানিকটা কথা বলেছিলাম। ও দেখলাম ওর অত যে খুব উৎসাহ আছে তা নয়, তাও চাইনিজ বলেই হয়তো খানিকটা কথাবার্তা এগিয়েছিল। সেই হচ্ছে হস্টেলের ব্যাপার, একেবারেই সোশ্যাল নয়, বরঞ্চ আনসোশ্যালই বলা যায়। মানে এটাই বোধহয় এখানকার লোকেদের নেচার যারা আছে। তবে যারা এখানে ছিল তারা কেউই এখানকার বাসিন্দা নয়, বোঝাই যাচ্ছিল বাইরে থেকে এসেছে। রাস্তাটা পেরোতে হবে, রাস্তা পেরিয়ে নিই, স্টেশনে ঢুকে আবার কথা বলছি। হাওয়া ভালো দিচ্ছে, ঠান্ডা আছে। ঠান্ডা এখন যা গুগল দেখাচ্ছে তা হচ্ছে 12 ডিগ্রি সেন্টিগ্রেড। এই সামনে হচ্ছে সেন্ট প্যানক্রাস ইন্টারন্যাশনাল, এখান থেকে ইউরোস্টারও ছাড়ে, ইউরোপের ট্রেন, এখান থেকে প্যারিস যায়, আপনারা যান। এটা পুরো ওই যে সেন্ট প্যানক্রাস হোটেল দেখালাম, তার কিন্তু নিচে এখন আমি। আমার ট্রেনটা ছাড়বে হচ্ছে এর রাস্তাটা পারেই যে কিংস ক্রস স্টেশন আছে, সেখান থেকে আমি সামনে ডান দিকে গিয়ে কিংস ক্রসে যাব। সেন্ট প্যানক্রাস, কিংস ক্রস একই প্রেমিসেসের মধ্যে দুটো স্টেশন। এই সেন্ট প্যানক্রাসটা ইন্টারন্যাশনাল ট্রেনের জন্য, আর কিংস ক্রসটা এই এডিনবার্গ বা এইসব আশেপাশে যে লোকাল ট্রেন বা বলতে পারেন উইদিন ইউকে যে ট্রেনগুলো, সেগুলোর জন্য। এখান থেকেও অনেক উইদিন ইউকে ট্রেন ছাড়ছে, আবার ওখান থেকেও ছাড়ছে, তবে এটা ইন্টারন্যাশনাল স্টেশন ওই ইউরোস্টারের জন্য।
দুটো কিন্তু আলাদা আলাদা স্টেশন, তোমাকে ডান দিকে যেতে হবে। এই হচ্ছে সেন্ট প্যানক্রাস ইন্টারন্যাশনাল স্টেশনের ভেতরটা। যেটা প্রথম দিন থেকে বলে আসছি, এই ভিডিওগুলো কিন্তু র আনকাট, যেভাবে শ্যুট করছি, যেভাবে আমি চলছি, যেভাবে আমার অভিজ্ঞতা হচ্ছে সব কিছু এক্স্যাক্টলি শেয়ার করবো 1:1 রেশিওতে, যা হচ্ছে তাই, কাটাকাটি সিন কম। ওই হচ্ছে কিংস ক্রস স্টেশন, রাস্তার উল্টো দিকে। আজকে লন্ডনের আকাশ দারুণ ভালো থাকবে। প্রথম দিন যখন টাওয়ার ব্রিজে গিয়েছিলাম সেদিন মনটা খারাপই হয়ে গিয়েছিল, এতটাই বৃষ্টি ছিল। কিন্তু আজকে দারুণ দারুণ ওয়েদার। এই হচ্ছে কিংস ক্রস স্টেশন ডান দিকে, আর বাঁদিকে ওই যে সেন্ট প্যানক্রাস। আকাশ একদম পরিষ্কার, আজকে একটু সাদা মেঘ রয়েছে, ধূসর কালো মেঘ যা ছিল গত দুদিন সেটা আজকে নেই। আমি 7 তারিখে ফিরবো, 7 তারিখে ফেরার পরে তখন আবার লন্ডনে ঘুরবো। এখান থেকে কেমব্রিজ যাবো, আরও কিছু কিছু জায়গায় যাবো, অবশ্যই বেকার স্ট্রিট দেখবো, লর্ডস দেখবো, সেগুলো 7 তারিখের পরে। আপাতত ট্রেনের প্ল্যাটফর্ম খুঁজি। এডিনবরার 8টার ট্রেনটার বোর্ডিং হচ্ছে এখন, 8:30 ট্রেন এখনও বলছে নট ইয়েট অ্যারাইভড। বোর্ডিং হবে অ্যাপ্রক্সিমেটলি 8:10 এখানে বোর্ডে সুন্দর করে দেওয়া আছে। এই ট্রেনটা এডিনবরা পৌঁছাবে দুপুর 1:10। 8টা স্টেশন মাঝে দাঁড়াবে, সেগুলো বলে দেবো সব। তবে আপাতত ওয়েট করতে হবে। এখন বাজে 7:42, আই গেস 7:46। এইমাত্র প্ল্যাটফর্ম দিল, প্ল্যাটফর্ম নাম্বার 4। আমার কোচ হচ্ছে জি আর সিট হচ্ছে 60। আমি সিট চুজ করতে পারিনি। এই জার্নিতে ট্রেনের ডান দিকে সিট হলে খুব ভালো হয়। ট্রেনের সিটটা চুজ করতে পারিনি কারণ লাস্ট দুটো সিটই ছিল, অটোমেটিক্যালি দেখলাম অ্যাসাইন হয়ে গেল। এবার 60 নম্বর সিট কোন দিকে পড়বে জানি না। ডান দিকে থাকলে এই জন্যই ভালো হয় কারণ নর্থ সিটা খানিকক্ষণ দেখা যাবে, ডান দিকেই দেখা যাবে। করে চলে এলাম, টিটিপি স্ক্যান করিয়ে প্ল্যাটফর্ম দেখুন। এই হচ্ছে কিংস ক্রস স্টেশনের ভেতরটা, এটা হচ্ছে 8 নম্বর প্ল্যাটফর্ম। ট্রেনগুলো দেখে কিন্তু ভক্তি হচ্ছে না, একদম পুরনো ট্রেন। আমি টিকিট কেটেছি এলেনিয়ারের অ্যাপ থেকে, প্রাইভেট অপারেটর। এখানে এরকম অনেক প্রাইভেট অপারেটর রয়েছে। এলেনিয়ারের অ্যাপ থেকে টিকিট যখন কেটেছিলাম তখন টিকিটের ভ্যালু ছিল 115 টাকা, 115 পাউন্ড। তারপর একটা ডিসকাউন্ট ছিল ফার্স্ট টাইম এই সাইন আপ করার জন্য, সব ডিসকাউন্ট দিয়ে তারপর আমার পড়েছে হচ্ছে 103 পাউন্ডের মতো। এই হচ্ছে প্ল্যাটফর্ম নাম্বার 4-এ এলেনিয়ারের ট্রেন যেটা যাবে এডিনবরা। কোচ নাম্বার জি খুঁজতে হবে। জীবনে প্রথমবার ইংল্যান্ডে ট্রেন সফর, এক্সাইটিং তো লাগছেই অবশ্যই। এটা হচ্ছে কোচ নাম্বার এল, এটা হচ্ছে কোচ নাম্বার এল, এটা ফার্স্ট ক্লাস। কে একটু আগে থাকতে টিকিট কেটে দিলে সস্তা পড়ে। আমি কেটেছিলাম এখানে আসার 3-4 দিন আগে। আমার প্ল্যানটা লাস্ট মোমেন্টে আমি ফাইনাল করেছিলাম, 2 দিন আগে কেটেছিলাম, এই জন্য আমার একটু বেশি পড়েছে। না হলে 60-65 পাউন্ডেও কিন্তু টিকিট পাওয়া যায় যদি আপনি মাসখানেক আগে টিকিট কাটেন। এই হচ্ছে জি। আমার সিট ডান দিকেই পড়েছে, তবে উল্টো দিকে সিট। এই হচ্ছে ট্রেনের ভেতরটা, কম্পার্টমেন্টের ভেতরটা। সিটের সামনের লেগ স্পেস অনেকটাই রয়েছে, কমফোর্টেবল সিট, ভেলভেটের কুশন দেওয়া। এখানে দেখুন আর্ম রেস্ট রয়েছে, তবে চার্জিং পয়েন্ট রয়েছে, লেখা রয়েছে পাওয়ার সকেটস ফর ল্যাপটপস অ্যান্ড ফোনস ক্যান বি ফাউন্ড ডাউন বিটুইন দ্য সিটস। সো সিটের নিচে যেরকম আমাদের বন্দে ভারতে থাকে এই যে সকেটস, লাগেজ রাখার জায়গা এটা। আমি আমার সুটকেস এখানে রেখে দিচ্ছি। ঢুকেই ডান দিক বাদিকে দুটো লাগেজ রাখার জায়গা।
কম্পার্টমেন্টের দুদিকেই রয়েছে। তবে লাগেজ রাখার জায়গাটা বেশ ছোট, এমন না যে খুব বড়। আর এখানে রয়েছে ডাস্টবিন। আমি টয়লেট কিছু দেখতে পাচ্ছি না এপাশে। এই হচ্ছে কম্পার্টমেন্টের একটা সাইড। আমি এখন কম্পার্টমেন্টের উল্টো দিকে এলাম। এখানে একটা ক্যাফে বার রয়েছে, স্টোরেজ এরিয়া হচ্ছে এটা। এই হচ্ছে ওয়াশরুম, ছোট্ট ওয়াশরুম। এদিকে একটা মিরর রয়েছে, এদিকে একটা আয়না রয়েছে। ব্যবস্থা খুব ভালো, সত্যি ওয়াশরুমটা দেখে দুর্দান্ত লাগলো, একদম নিট অ্যান্ড ক্লিন। একটুকু জল নেই নিচে, অবশ্য জলের ব্যবহার এখানে হয়নি, কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন, কোনো স্মেল নেই। এই দেখুন ওখানে প্ল্যাটফর্মের ঘড়িতে 8:29 হয়নি এখনো, ট্রেন ছেড়ে দিল। স্পিড কিন্তু ভালোই শুরুতেই। কিংস ক্রস পেরিয়ে যাচ্ছি। ট্রেনটা যে স্টার্ট করলো খুব স্মুথ, কোনো রকম কোনো আওয়াজ নেই, কিচ্ছু নেই। আচ্ছা, আমি সিটটা চেঞ্জ করেছি, এখন আমি ডান দিকে আছি, এখন ঠিক জায়গায়। ট্রেন যেদিকে যাচ্ছে সেদিকে মুখ করেই বসেছি। আমার যে সিটটা পড়েছিল 60 নম্বর, সেটা পুরো উল্টো দিকে মুখ ছিল, মানে পেছন দিকে। তখন আমি ভাবছিলাম যে ওটা ডান দিকে, আসলে ট্রেন তো যাবে এদিকে। আমি ভাবছিলাম, মানে আমি উল্টো দিকে তাকিয়ে ভুল করে ওটা ভেবেছিলাম যে ওটা আসলে ডান দিক না, ওটা বাদিকে ছিল। তো আমার পাশে একজন জার্মান মহিলার সিট পড়েছিল, তার মেয়ের পড়েছিল এখানে। আমরা এক্সচেঞ্জ করে নিলাম। এখন আমি ঠিক জায়গায় আছি, ডান দিকে। ট্রেন যেদিকে যাচ্ছে সেদিকেই মুখ করে, এবং এদিকেই নর্থ সি পড়বে ডান দিকে। এই স্টেশনটা বেরোচ্ছে, এটার নাম হচ্ছে ফিন্সবিউরি পার্ক। প্রথম স্টেশন হচ্ছে পিটারবরো, 9:18 পৌঁছাবে। এখন বাজে 8:35। আমি এখন এই মুহূর্তে আমার জীবনের সবচেয়ে দ্রুতগতি সম্পন্ন ট্রেনে বসে আছি। এখন এই মুহূর্তে স্পিড 175 কিলোমিটার প্রতি ঘন্টা। 175, 177 কিলোমিটার প্রতি ঘন্টায় চলছে এখন। 180, 200 কিলোমিটার অবধি টাচ করে যাবে। আমি দেখাবো যদি 200 টাচ করে। তবে খুবই স্মুথ রাইড, খুবই স্মুথ রাইড। জার্কিং মিনিমাম, মানে আমাদের বন্দে ভারত বা শতাব্দীতে যেমনি মিনিমাম জার্কিং, কেন তাই কমফোর্টেবল রাইড। লন্ডন থেকে এডিনবরা অবধি রেলপথে দূরত্ব 625 কিলোমিটারের মতো। আর এই 625 কিলোমিটার পথ আমরা পাড়ি দেব 4 ঘন্টা 40 মিনিটে। টোটাল 8টা স্টেশন আছে। কিংস ক্রস আর এডিনবরার মাঝে 8 জায়গায় দাঁড়াবে। তার মধ্যে প্রথমটা তো বললাম পিটারবরো, আর শেষটা হচ্ছে নিউক্যাসলের পরেই এডিনবরা। এখানে যে অনবোর্ড ক্যাফে আছে, এটা স্ক্যান করে সেই ক্যাফেতে অর্ডার দেওয়া যায়, সিটে এসে ডেলিভারি দিয়ে যাবে। বাইরেটা অপূর্ব সুন্দর। এই যে এনারা হচ্ছেন টিকিট চেকিং করছেন। এই আমার টিকিট স্ক্যান করলো। এখানে আরও একটা কথা বলে দিই, এখানে 2 রকমের টিকিট হয়, একটা হচ্ছে ফিক্সড টিকিট, একটা হচ্ছে ফ্লেক্সিবল টিকিট। আচ্ছা, ইকোনমি ক্লাসের জন্য বলছি, ফার্স্ট ক্লাসের জন্য একই রুল। এখানেও ফার্স্ট ক্লাস রয়েছে, আর এটা হচ্ছে ইকোনমি ক্লাস। ফার্স্ট ক্লাসের টিকিট আমি যখন কেটেছিলাম তখন ভাড়া ছিল 250 পাউন্ডের মতন, আর আমি টিকিট কেটেছিলাম যেটা বললাম 102 পাউন্ড। এটা ফিক্সড টিকিট, মানে আমাকে এই ট্রেনেই চড়তে হবে এডিনবরার। আরেকটা হয় ফ্লেক্সিবল টিকিট, সেটা হচ্ছে যে ধরুন আপনি এই ট্রেনটা মিস করলেন, তাহলে এরপরে 70 মিনিটসের মধ্যে অন্য কোনো ট্রেন আপনি নিতে পারেন এডিনবরার জন্য, তাহলে আপনার টিকিট লাগবে না। কিন্তু আপনি ফিক্সড টিকিট কেটেছেন, আপনি এই ট্রেনটা মিস করেছেন, পরের ট্রেনে উঠেছেন, সেটা কিন্তু আপনার গ্রাহ্য হবে না। সেক্ষেত্রে এই টিকিটটা পুরোপুরি ক্যান্সেল। যে ট্রেনে করে আপনি যাচ্ছেন সেখানে সেই মুহূর্তে যা ভাড়া, সেটা আপনাকে অনবোর্ড পে করতে হবে, করে নতুন টিকিট করতে হবে। এটা হচ্ছে এখানের নিয়ম। এই টিটির কাছে সেই টিকিট করার ব্যবস্থা রয়েছে, ও আপনাকে টিকিট দেবে। তো এটা এখানে দেখতে হবে যে আপনি যে ট্রেনের টিকিট কেটেছেন, যদি ফিক্সড টিকিট হয় তাহলে সেই ট্রেনেই উঠতে হবে, অন্য ট্রেনে নয়। অন্য ট্রেনে উঠে পড়লে কিন্তু সমস্যা হবে।
ট্রেনটা একইভাবে চলেছে, একইভাবে কনস্ট্যান্ট স্পিডে চলেছে, কোনো রকম কোনো আপ ডাউন নেই, কোনো দাঁড়ানোর ব্যাপার নেই। আমি 98, আমি যখন খুললাম তখন 200তেই ছিল, 200 200 200 হ 200 হ 200 হ 200 হ। এখানে দেখুন ম্যাক্সে দেখাচ্ছে 201, মানে ম্যাক্সিমাম উঠেছিল 201। দারুণ অভিজ্ঞতা, এত স্মুথ রাইড জাস্ট ভাবা যায় না, সত্যি স্মুথ। জার্কিং এত কম, এত স্পিডে যাচ্ছে। যাই হোক, আমার তো ইচ্ছে রয়েছে যে এরপরে অবশ্যই জাপানে গিয়ে বুলেট ট্রেন, তারপরে চায়নাতে বুলেট ট্রেনে, এগুলো তো চড়বই এবং আপনাদের সামনে তুলে ধরবো সেই সব অভিজ্ঞতা। এখানে আমেরিকানো কফি বিক্রি হচ্ছে 2 টাকা 90 পয়সায়, মানে 2.9 পাউন্ডে। টুনা স্যান্ডউইচ 3.95 পাউন্ডে। একটা আমেরিকানো আমিও পান করবো, 2.9 পাউন্ড, সোকে খাওয়াই যাবে। ওয়াইনও রয়েছে, এই যে বিয়ার রয়েছে, এই অপশানও রয়েছে। খাবার দাবার খুব যে কস্টলি তা নয়। 3.95 পাউন্ডের স্যান্ডউইচ। আমাকে একজন বলেছিল কস্টলি, সাংঘাতিক কস্টলি, সেরকমটা নয় কিন্তু। নটা 15 স্টেশন আসছে, ট্রেন ঢুকছে। এই যে স্টেশন পিটারবরো, এই জায়গাটা বিখ্যাত হচ্ছে 12th বা 13th সেঞ্চুরির একটা চার্চের জন্য। গথিক ফাসাডে তৈরি এই চার্চটা দুর্দান্ত সুন্দর। এই উচ্চারণগুলো না বড্ড অদ্ভুত, পিটারবরা এরা বলে, আমরা যেমনি বড় বলছি, উচ্চারণ হবে বড়া, পিটারবরা। ব্রিটিশ উচ্চারণ, মাথা খারাপ হয়ে যাবে। আপনি যতই ইংলিশ ভালো জানুন, এখানে আসার পরে আপনি বুঝতে পারবেন যে কতটা ভুল ভাল উচ্চারণ আমরা করি। মানে আমি তো ধারে কাছেও নেই শুদ্ধ উচ্চারণের, এই ব্যাপারে বলতে কোনো দ্বিধা নেই। এখানকার উচ্চারণ সম্পূর্ণ ডিফারেন্ট, বুঝতে একটু অসুবিধেই হয়। সরাসরি যখন কোনো স্থানীয় মানুষের সঙ্গে কথা বলবেন তখন বুঝতে ভালো অসুবিধে হয়, এবং আমি যখন বলছি তখন তাদেরও বুঝতে অসুবিধে হচ্ছে। দ্য ওয়ে আই স্পিক ইজ ডিফারেন্ট, প্রোনাউন্সিয়েশন একদমই কমপ্লিটলি ডিফারেন্ট আমাদের। জাস্ট 1 মিনিট দাঁড়ালো। এর পরের স্টেশন হচ্ছে নেওয়ার্ক নর্থ গেট, 9:46 পৌঁছাবে। এখন সময় 9:27। ট্রেন একভাবে চলছে, ওই 199 কিলোমিটার, 198 কিলোমিটার, 200 কিলোমিটার পার আওয়ার, এই কনস্ট্যান্ট এই গতি মেনটেন করছে। ফসল কেটে নেওয়ার পরে মাঠ এখন ধূসর, আর কয়েকদিন আগে এলে এখানে শস্য থাকতো না, আবার জমি প্রিপেয়ার করা হয়েছে নতুন ফসলের জন্য, নতুন কিছু লাগানো হবে এখানে। 40-এ ঢোকার কথা, এখন বাজে 9:45, 1 মিনিট আগেই ঢুকে গেছে নেওয়ার্ক নর্থ গেট স্টেশনে। প্ল্যাটফর্মগুলো সব বাদিকেই পড়ছে। পরের স্টেশন হচ্ছে ডনকাস্টার, পৌঁছাবে 10:11। এখন 9:49। ট্রেনে যে গিজগিজ করা ভিড় সেরকমটা নয়, দেখতেই পাচ্ছেন, খুব কমফোর্টেবল জার্নি, ভালো, এনজয়িং ইট। সবচেয়ে বড় কথা হচ্ছে বাইরের প্রাকৃতিক দৃশ্য। ইংল্যান্ডের কান্ট্রি সাইড সত্যিই সুন্দর। আমি জানি না সময় পাবো কি না, তবে চেষ্টা করব 7 তারিখে ফেরার পর কোনো একটা গ্রামে যেতে এবং আপনাদেরকেও দেখাতে যে ইংল্যান্ডের গ্রাম কীরকম হয়। খুব সুন্দর, ছবির মতো গ্রাম। শহর যেমনি সুন্দর, গ্রামগুলোও সুন্দর এখানে। আমাদের ওখানে যেমনি ট্রেনের টিকিট নিয়ে মারমার কাটকাট হয়, সিজনে তো কথাই নেই, এখানে কিন্তু ব্যাপারটা ওরকম নয়। আপনি টিকিট পাবেন, সবসময়ই পাবেন। কোনো একটা জায়গায় যেতে চাইছেন, টিকিট পাবেন, কিন্তু দামটা অনেক বেশি হয়তো আপনাকে দিতে হবে। যদি খুব পিক টাইমে যান, মানে খুব রাশ আছে, তাহলে অটোমেটিক্যালি দাম বেড়ে যায়। সবসময় এখানে ডাইনামিক ফেয়ার। ঢুকছে ডনকাস্টার স্টেশনে। এই ডনকাস্টার স্টেশনের পাশেই বয়ে চলেছে রিভার ডন। এখন 10:08, 10:11 রাইট টাইম। এটারও প্ল্যাটফর্ম ওই বাদিকেই, ও পাশে। এই ডনকাস্টারে রয়েছে সেন্ট মেরি ম্যাগডালেন চার্চ। আপনারা যারা মেরি ম্যাগডালেনের নাম শোনেননি, একটু সার্চ করুন। মেরি ম্যাগডালেন নিয়ে কিন্তু অনেক অনেক অনেক
মিথ, ইতিহাস এই সব কিছু রয়েছে। একটু দেখে নিন। এই পরের স্টেশন হচ্ছে ইয়র্ক, 10:35 পৌঁছাবে। এই প্রথম স্টেশনের বাইরে কোথাও দাঁড়িয়ে পড়লো ট্রেন, মানে এই জিনিসটা এখানেও হয়। কতক্ষণ দাঁড়াবে জানি না, মোটামুটি মিনিট খানেক দাঁড়িয়ে আছে। পাক্কা 3.5 মিনিট পর ছাড়লো। কেমন লাগছে বাইরের দৃশ্যাবলী প্লিজ কমেন্ট করে জানাবেন। একটা অনবদ্য অসাধারণ দুর্দান্ত ট্রেন জার্নি করছি আমি লন্ডনের কিংস ক্রস থেকে এডিনবরা অবধি। বাইরের দৃশ্য দেখে চোখ সত্যিই জুড়িয়ে যাচ্ছে। আর আজকে আকাশে মেঘ নেই, আকাশটা দারুণ নীল, দেখতেই পাচ্ছেন। সামনেই আসছে ইয়র্ক স্টেশন। ইয়র্ক শহরটা তৈরি হয়েছিল 71 সালে। আপনারা সবাই জানেন ইয়র্কের বাড়ি ঘরের আর্কিটেকচার সাংঘাতিক ভালো, রোমান ইনফ্লুয়েন্স রয়েছে এখানে। আর এই শহরে একটা দারুণ রেল মিউজিয়াম রয়েছে ট্রেনে, সেটা দেখা হবে না। আমি আগে জানলে এখানে একটা স্টপ ওভার নিতাম। দুটো নদীর কনফ্লুয়েন্সে এই ইয়র্ক শহরটা, এটা কাউন্টি সিটি ইয়র্কশায়ারের। এই যে দুটো নদী যার কথা বললাম, যার সঙ্গমে এই ইয়র্ক শহরটা, তার মধ্যে একটা হচ্ছে OUSE, প্রোনাউন্সিয়েশন কীরকম হবে আমি জানি না, এই এখানে প্রোনাউন্সিয়েশন বড় ঘেটে যায়। OUSE আর ফস, এই দুটো নদীর কনফ্লুয়েন্সে হচ্ছে ইয়র্ক শহর। দারুণ অপূর্ব সুন্দর সিটি, অনেক পুরনো শহর। পরের বার যদি কখনো ইংল্যান্ডে আবার আসি, লন্ডনে যদি আবার আসি, তাহলে ইয়র্কে 2 দিন থাকার চেষ্টা করবো। আচ্ছা, প্রোনাউন্সিয়েশনটা এই OUSE এর ইজ এরকম হচ্ছে, ইউটিউব দেখে যা আমি জানলাম। রিভার ইজ এরকম, স্পেলিং হচ্ছে OUSE। ইয়র্ক আসছে, অ্যানাউন্স করলো। অ্যানাউন্সমেন্ট সিস্টেমটাও দারুণ সুন্দর, খুব সুন্দর অ্যানাউন্সমেন্ট সিস্টেম। সব কিছু ওই যে দাঁড়িয়ে ছিল না 3-3.5 মিনিট, ওর জন্য আবার ট্রেন ম্যানেজার ক্ষমা চাইলো অ্যানাউন্স করে যে 3.5 মিনিট মতো অনিবার্য কারণে দাঁড়াতে হলো। বাসে হলে অনেক সস্তায় আসা যেত, কিন্তু আমি ট্রেন জার্নিটা করবো বলেই ট্রেনের টিকিট কেটেছি। বাসের টিকিট 25 পাউন্ডে পেয়ে দেওয়া যায়, 20-25 পাউন্ডে। আমি ফেরার সময় বাসেই আসবো, এবং নাইট সার্ভিস বাস রয়েছে, আবার ডে সার্ভিসও রয়েছে। আমি ডে সার্ভিস বাসেই ফিরবো। ইয়র্কে ঢুকে গেল, নামবো প্ল্যাটফর্মে, যদিও 1 মিনিটের বেশি দাঁড়াচ্ছে না। একটুখানি নেবে, তারপর উঠে পড়বো। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি ইয়র্কের প্ল্যাটফর্মে, প্ল্যাটফর্ম নাম্বার 9-এ। বাইরে কিন্তু ঠান্ডা আছে ভালোই। 10-12 মিনিট হয়ে গেছে দাঁড়িয়ে আছে। এখন ট্রেন ম্যানেজার অ্যানাউন্স করছে যে কোনো একটা ট্রেস পাসারের জন্য এটা হচ্ছে, তাকে ডিটেক্ট করেছে এবং ডিবোর্ড করছে। তো সেই জন্য ডিলে হচ্ছে, এবং এরপরে সব ট্রেনও ডিলে হবে। অ্যাপোলোজাইজ করছে। তো যাই হোক, জানি না আর কতক্ষণ দাঁড়াবে, বলছে আর খানিকক্ষণের মধ্যেই ছাড়বে ট্রেন। পথে এসো কাকা, পথে এসো। 20 মিনিট দাঁড়িয়ে আছে, বেশ মজা পাচ্ছি বুঝলেন। এই বিদেশ নিয়ে অনেক কথা ছোটোবেলা থেকে তো শুনে আসি, তারপর যখন দেখছি যে এখানে ব্যবস্থাটা বা অবস্থাটা মাঝে মাঝে আমাদের মতোই হয়ে যায়। আমাদের ওখানে কী বলুন তো, আমি যেটা বুঝতে পারছি যে এত মানুষ, এত ট্রেন, আমাদের যারা রেল কর্মী আছে তাদের যে ওভারলোড, তাদের যে কাজের চাপ, সেটা এখানকার থেকে কয়েকশো গুণ বেশি। তারপরেও এত ট্রেনকে তারা মেনটেন করছেন সুচারুভাবে, তাদেরকে স্যালুট জানাতে হয়। এখানকার মানুষজন যদি ওখানে গিয়ে কাজ করেন, পাগলা হয়ে যাবেন। তো আমি তো বলবো যে আমাদের ওখানে রেল কর্মীরা এখান থেকে অনেক গুণ দক্ষ। এখানে অনেক বেশি সিস্টেমেটিক, কারণ হচ্ছে লোক কম, ট্রেনের সংখ্যা অত নয়, কম, লাইনের সংখ্যা কম। তো সেই সবগুলো বিচার করলে সিস্টেমেটিক হওয়ারই কথা। আমাদের মতো দেশে যেখানে এত লোকসংখ্যা, জনসংখ্যা, প্রচুর বেশি সার্ভিস, ওখানে বিভিন্ন রকমের ট্রেন বিভিন্ন দিকে ছুটছে প্রতিনিয়ত। ওখানে সত্যি পুরো সিস্টেমটা অনেক অনেক বেশি কমপ্লেক্স। সেটা মানে সেইভাবে ভাবলে যে একটা ট্রেন আমাদের ওখানে যখন রাইট টাইমে দৌড়ায়, তখন কিন্তু এটা অনেক বেশি ক্রেডিটের।
মাঝে মাঝে যখন ডিলে হয় তখন আমরা হয়তো রেগে যাই, কিন্তু যদি ভাবি যে না, রেল কর্মীরা দক্ষতার সঙ্গেই কাজ করছেন, কিন্তু তারপরেও হয়তো সার্কামস্ট্যান্সেস এরকম হয়ে দাঁড়ায় যে তাদেরও কিছু করার থাকে না। তবে হ্যাঁ, রেল দুর্ঘটনা আমাদের ওখানে অনেক বেশি হয়, সেটা যাতে না হয় সেই চেষ্টা যদি থাকে তাহলেই ভালো হয়। না, ওগুলো দুর্ভাগ্যজনক রেল দুর্ঘটনা, সেটা না হলে, সেটা অ্যাভয়েড করা গেলে সবচেয়ে ভালো, এবং তাহলে কিন্তু আমাদের দেশের সিস্টেম এখানের থেকে অনেক গুণ ভালো, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। অবশেষে ছাড়লো, এখন বাজে 11:25। 10:46 ছাড়ার কথা, পৌঁছানোর কথা 1:10, অবশ্যই সেটাও ডিলে হবে। ওখানে শুভ দাঁড়িয়ে থাকবে। শুভ আমাদের এক্সটেন্ডেড পরিবারের সদস্য, ও আমার সঙ্গে যোগাযোগ করেছিল অনেক দিন আগে যদি তুমি কখনো স্কটল্যান্ডে আসো, আমি গ্লাসগোতে থাকি, তুমি আমার সঙ্গে যোগাযোগ করবে এবং আই উইল বি হ্যাপি টু হোস্ট ইউ। তো শুভর সঙ্গে যোগাযোগ রয়েছে অনেক দিন ধরে। তো আমি এডিনবরায় থাকছি না, আজকে এডিনবরা পৌঁছে এডিনবরা ঘুরবো, তারপর শুভর সঙ্গে চলে যাব গ্লাসগো, ট্রেনে করি গ্লাসগোতে ওর বাড়িতে থাকবো। কাল সকালবেলা আবার এডিনবরা আসবো, সকাল 8:45টার সময় আমার বাস ট্যুর শুরু হবে স্কটিশ হাইল্যান্ডে। আবার রাত্রিবেলা ওখানে চলে যাব। ট্যুর কিন্তু 12 ঘন্টার, সকাল 8টা থেকে রাত 8টায় ফিরে আবার ট্রেন ধরে গ্লাসগো চলে যাব শুভর বাড়িতে। দেখুন একবার বাইরের দৃশ্য, চোখ ফেরানো যাচ্ছে না। আকাশটা দেখুন, শরৎকালের আকাশ, পেঁজা তুলোর মতো মেঘ, নীল আকাশ, নিচে আদিগন্ত বিস্তৃত শস্যক্ষেত্র, যদিও ফসল তোলা হয়ে গিয়েছে এখন। নেক্সট স্টেশন আসছে নর্দালটন। 10:54 আসার কথা ছিল, এখন বাজছে 11:44, মানে 50 মিনিট লেট। বেশ ভাল লাগছে, ইংল্যান্ডে ট্রেন লেট করছে, বেশ ভাল লাগছে। এটা না স্টেশন, এইদিকে কোনো প্ল্যাটফর্ম নেই। বাড়িগুলো দেখুন একবার, প্ল্যাটফর্ম ও পাশে মালগাড়ি পাস করছে পাশ দিয়ে। ডার্লিংটন স্টেশন আসছে, এটাও ছোট্ট টাউন একটা। এখানে ওই 11:09 আসার কথা, এখন বাজে 12:02। আচ্ছা, শুভ আমাকে নিতে আসছে, বললাম একটু আগে, শুভরও ওদিকে ট্রেন লেট করছে, ও গ্লাসগো থেকে আসছে, ও অন্য রুট দিয়ে আসছে। এখন ওখানে বলেছে ওদেরকে ট্রেনে কেউ কাটা পড়েছে কোনো একটা স্টেশনে, সেই জন্য পুরো ডিসরাপ্ট হয়ে গেছে। এখানেও মনে হয় ওটাই, ও ট্রেস পাসিং বললো, আই ডোন্ট নো হোয়াটস দ্য রিজন। এই প্ল্যাটফর্মটা এবার ডান দিকে, এতক্ষণ অবধি বাদিকে ছিল প্ল্যাটফর্ম, স্ট্রিক্ট ব্রিটিশ রুল মেরে যাওয়ার সময় সব বাদিকে, এবার ডান দিকে প্ল্যাটফর্ম। খেয়াল করেছেন কিনা জানি না, পাশের সিট কিন্তু এখনো খালি, বৃদ্ধির সিটটা সবসময় খালি থাকছে, কেউ এসে বসছে না, অন্য কেউ এসে বসছে না। আর দুটো স্টেশন রয়েছে, ডারহাম আর নিউক্যাসলের পরেই নর্থ সি দেখা যাবে। ডারহাম পৌঁছানোর কথা 12:25, কিন্তু এখন পৌঁছাবে 1টা। আচ্ছা, আমি উচ্চারণ করলাম ডারহাম, স্পেলিংটা বলি DURHAM, কিন্তু অ্যানাউন্সমেন্টে বললো ডারহাম, এইচটা সাইলেন্স, ডারহাম, DURHAM। এই ব্রিটিশ উচ্চারণ সত্যি পদে পদে ঠক্কর খাচ্ছি আমি, কিছু করার নেই। আচ্ছা, আমি তখন একটু ভুল বলেছিলাম, ডারহাম পৌঁছানোর কথা ছিল 11:27, এখানে আপডেট করে দিয়েছেন, 12:25 ডারহাম পৌঁছে যাবে এবং ঢুকছে, আর 4 মিনিটের মধ্যে ঢুকে যাবে। এখন 12:21, তখন আমি বলেছিলাম 1টায় পৌঁছাবে, আসলে তখন আমি খেয়াল করিনি যে টাইম টেবিলটা আপডেট করে দিয়েছে। ছোট্ট সুন্দর একটা কিউট স্টেশন। এখানেও আবার দাঁড়িয়েই পড়লো মনে হয়, ট্রেনটা অনেকই লেট করছে। না, ছাড়লো 2 মিনিট দাঁড়ানোর পরে।
এখন আপডেটেড টাইম দেখাচ্ছে অ্যারাইভেলের এডিনবরায় 1:55, 45 মিনিট লেট। এই যে ডারা, এটা একটা ছোট্ট শহর, মাত্র 50-60 হাজার লোকের বাস। এখানে একটা রিভার রয়েছে, রিভার উইয়ার, আর একটা ক্যাথিড্রাল রয়েছে মধ্যযুগের। অপূর্ব সুন্দর প্রকৃতি এখানে। যারা এই এদিকে প্ল্যান করবেন, আমি জানি আপনারা প্ল্যান করেন হচ্ছে গ্রুপ ট্যুরের সঙ্গে, সেরকম না করে যদি একা ট্যুর করার প্ল্যান করেন ফ্যামিলি নিয়ে, এমন কিছু একটা অসুবিধাজনক ব্যাপার কিন্তু নয়, করতেই পারেন। অনেক কম খরচে অনেক সুন্দর করে অনেক বেশি পরিমাণে এই জায়গাটাকে উপলব্ধি করতে পারবেন। শুধু এই জায়গা না, যে কোনো জায়গাকে উপলব্ধি করতে পারবেন যদি নিজেরা বেড়ান। হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে আরামটা কম হবে বেড়ানোর সময়, কিন্তু যে যে এক্সপিরিয়েন্সটা পাবে সেটা অমূল্য। তো আমি ইনসিস্ট করব যে নিজেরা বেড়ানোর চেষ্টা করুন, একা একা বেড়ানোর চেষ্টা করুন, তাতে অনেক বেশি ফ্লেক্সিবিলিটি থাকে। নিউ ক্যাসল ঢুকছে, এখন সময় 12:33। এরপরের স্টেশনে এডিনবরা। বেশ সুন্দর এবং বড় স্টেশন এই নিউ ক্যাসল। 2 মিনিট দাঁড়ালো এখানে, 2 মিনিটেই ছেড়ে দিল। Wi-Fi 115 স্কোয়ার কিলোমিটারের নিউ ক্যাসলে জনসংখ্যা 3 লক্ষের আশেপাশে। যে নদী বয়ে গেছে নিউ ক্যাসলের মাঝখান দিয়ে, সেই নদীর নাম হচ্ছে রিভার টাইন, TYNE। আমি জানি না উচ্চারণ ঠিক করছি কিনা, এখানে এই উচ্চারণ আবারও বলছি, খুব খটোমটো। আর খানিকটা গেলেই ডান দিকে নর্থ সি দেখা যাবে। এখানে সব কিছু এত পরিষ্কার পরিচ্ছন্ন না, এই জিনিসটা একটা অদ্ভুত ব্যাপার আর কি। কোনো ধুলো নেই, কোনো পলিউশন নেই, সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন। রাস্তাঘাট, এই যে কম্পার্টমেন্ট বলুন, বাড়িঘর তোর বলুন, সব জায়গা এত পরিষ্কার। সবার প্রথমে এই জিনিসটাই কিন্তু একটা ডিফারেন্স করে দেয় আমাদের সাউথ এশিয়ান দেশগুলোর সঙ্গে এই ইউরোপের দেশগুলোর। তবে আমি থাইল্যান্ডে গিয়েও দেখেছি, শ্রীলঙ্কা গিয়েও দেখেছি, সেখানেও কিন্তু সাংঘাতিক পরিষ্কার পরিচ্ছন্ন। যত উত্তরে যাচ্ছি তত প্রকৃতি যেন আরও সুন্দর হচ্ছে। আর খানিকক্ষণ পরেই একদম সমুদ্রের পাড় দিয়ে যাবে এই ট্রেনটা। অপূর্ব সুন্দর দেখা যাচ্ছে, নর্থ সি দেখা যাচ্ছে ডান দিকে, ওপারেই ডেনমার্ক। আমি যদি সোজাসুজি ক্রস করি এখন এই নর্থ সি, গিয়ে পৌঁছাবো ডেনমার্কে। এই জায়গাটার নাম অ্যালমমাউথ, যা গুগল ম্যাপ বলছে। এবার একদম কাছে দেখুন নর্থ সির ভিউ। ওয়াও, ক্ষণিকের জন্য দুর্দান্ত একটা ভিউ পাওয়া গেল একদম পাশ দিয়ে। মানে ট্রেন যেখান দিয়ে যাচ্ছে ট্র্যাক থেকে বোধহয় 150 মিটার দূরে। ওয়াও, এবার তো 50 মিটারের মধ্যে। ওইখানে একটা লাইট হাউসও চোখে পড়ছে আমার। কি ছবির মতো সাজানো শহর। ছবিরও খুঁত থাকতে পারে, কিন্তু এইখানে যা আমি দেখছি কোথাও কোনো খুঁত নেই।
বেরিক আপন টুইট, এইটা ছিল স্টেশন, এটা পাস করে এলাম। ওই টুইট নদী গিয়ে পড়েছে এই নর্থ সিতেই, আবারও নর্থ সির পাশ দিয়ে যাচ্ছি। শুনুন না, আমি না এই ভিডিও বানাচ্ছি, আমি একটু পরে ফোন করি আপনাদের, তাহলে স্ক্রিনটা চলে যাবে। মনে হচ্ছে ক্যামেরা অন করেই বসে থাকি, মানে আমি তো দেখছি, আপনাদেরও যেন কিছু মিস না হয় সেই প্রচেষ্টাই রয়েছে। ভাগ্য ভালো আজকে ওয়েদারটা ভালো, গ্লুমি নয়। প্রথম দিনের মতো ওয়েদার হলে এত সুন্দর হতো না ট্রেন জার্নিটা। এখন সময় 2:06, ঢুকছে এডিনবরায়। আচ্ছা, এখানে আরেকটা কথা, সেটা হচ্ছে আমি জানি না আজকে পাবো কি না, যেহেতু ট্রেন লেট করেছে এরা রিফান্ড দিতে পারে। যদি রিফান্ড দেয় তাহলে বেশ ভালো। 107 পাউন্ড আমার টিকিট লেগেছে। ঢুকে গেছে, এইমাত্র অ্যানাউন্স করলো যে যদি রিফান্ডের প্রয়োজন হয় তাহলে ওয়েবসাইটে অ্যাপ্লাই করবো, তো অবশ্যই রিফান্ড পাওয়া যাবে। এখন সময় এক্স্যাক্টলি 2:09, 59 মিনিট, ট্রেনটা লেট করলো। চলুন নামা যাক। এই হলো এডিনবরা ওয়েভারলি 6 নম্বর প্ল্যাটফর্ম। এডিনবরা ওয়েভারলি 6 নম্বর প্ল্যাটফর্মে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। কেমন লাগলো ইউকেতে আমার এই ট্রেন জার্নি? প্লিজ কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। আজকে এখন শুভর সঙ্গে দেখা হবে, তারপর আমরা এডিনবরা ঘুরবো। একটা ঘটনা হয়েছে, সেটা হচ্ছে ওদিক দিয়েও গ্লাসগো থেকে এডিনবরা অবধি ট্রেনেরও গণ্ডগোল। কালকে আমার সকাল 6:45 বাস, তো গ্লাসগো থেকে এডিনবরা এসে বাস ধরাটা হয়তো চাপের হয়ে যাবে। আর শুভকে আমি বলবো আজকে আমি এখানেই থেকে যাব, এবং কালকে রাত্রিবেলা 8টায় ফিরে আবার গ্লাসগো যাওয়াটাও খুব ক্লান্তিকর হবে আমার জন্য। শুভ দেখছি ও বলছে ওর বাড়িতেই থাকতে, কিন্তু এডিনবরা থাকলেই আমার পক্ষে সুবিধে হবে। এটা শুভর সঙ্গে ডিসকাস করব, ও আসুক, তারপরে কী ডিসিশান নিলাম, কোথায় থাকলাম, সে সব কিছু জানতে পারবেন এর পরের ভিডিওতে। ভালো থাকবেন সকলে, দেখা হবে এর পরের পর্বে, যেখানে আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো এডিনবরা, যেখানে আপনাদের সাথে শেয়ার করব এডিনবরাতে আমার অভিজ্ঞতা। আর তারপরের পর্বে আসবে আগামীকালের ট্যুর, যেটা আমি যাব স্কটিশ আইল্যান্ডে। আবারও বলছি, এই ভিডিওগুলো একদম এবং আনকাট এক্সপিরিয়েন্স শেয়ার করছি আমি, কোনো ভালো করে এডিটিং না করেই। কেমন লাগছে এরকম আনকাট ভিডিও, সেটাও জানাবেন কমেন্ট বক্সে। ভালো থাকবেন সকলে, দেখা হচ্ছে পরের ভিডিওতে।